हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट टाइम আমি যে সলিউশনগুলো তোমাদের সাথে করেছিলাম বা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে পিএসসি ক্লাসিক এক্সামিনেশন পার্ট 1 2023 এর যে সেশন 1টা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ডে 1 অর্থাৎ 16 তারিখের যে সেকেন্ড হাফ অর্থাৎ সেশন 2 এর যে এক্সামটা হয়েছিল ওই এক্সামের ম্যাথমেটিক্সের সলিউশনগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে যে বুকলেটটা শেয়ার করছি সেটা হচ্ছে বুকলেট এ সিরিজের, ঠিক আছে। টোটাল আমরা জানি যে প্রত্যেকটা সেশনে 30টা করে ম্যাথমেটিক্সের কোশ্চেন ছিল। তো এই 30টা কোশ্চেনকে আমি তোমাদের সুবিধার জন্য ধরো দুটো গ্রুপে ভাগ করে দিয়েছি, পার্ট 1 এন্ড পার্ট 2, 15টা করে, ঠিক আছে। তো চলো সলিউশন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল বুকলেট এ সিরিজের 31 কোশ্চেন নাম্বার 31, ওকে। কি বলেছে না, দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। তার মানে একটা চৌবাচ্চাতে আমাদের 3টে পাইপ আছে, ওকে। তিনটে পাইপ আছে, দুটো হচ্ছে ইনলেট পাইপ, মানে দুটো পাইপ দিয়ে আমরা জল চৌবাচ্চার মধ্যে ঢালছি, আর একটা পাইপ হচ্ছে চৌবাচ্চাটাকে খালি করছে, ওকে। টোটাল 3টে পাইপ আছে। তো আমাদেরকে এখানে বলে দিয়েছে দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে ইনলেট পাইপটা ফার্স্ট অফ অল যে পাইপ 1 যেটা সেটা হচ্ছে আমাদের টাইম লাগছে কত ভর্তি করতে 20 মিনিট, আর দ্বিতীয় পাইপটা সময় নেয় কত 24 মিনিট, ক্লিয়ার। এবং 3টে পাইপ মানে দুটো পাইপ দিয়ে চৌবাচ্চাটা আমরা ভর্তি করছি, আর একটা পাইপ দিয়ে চৌবাচ্চাটা আউটলেট যে পাইপটা ওই পাইপটা দিয়ে আমরা চৌবাচ্চাটা খালি করছি। তাতে আমার কত সময় লাগছে না, তাতে সময় লাগছে 15 মিনিট। তো যদি 3টে পাইপ কাজ করে তবে ট্যাঙ্কিটি ভর্তি হতে 15 মিনিট সময় লাগে, তাহলে ট্যাঙ্কিতে কত গ্যালন জল ধরে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এই টাইপের অঙ্ক যখনই আমরা পাবো আগে কি করব না, এইভাবে অঙ্কটাকে দেখো পড়ে আমি আগে লিখে দিয়েছি। এবার এটাকে আমরা লসাগু করব। তো দেখো এখানে কি কি আছে, 20, 24 আর 15, এদের লসাগু কত হয় 120, ঠিক আছে। তাহলে 120 যদি হয় তাহলে ইনলেট পাইপ 1 অর্থাৎ প্রথম যে পাইপটা আমাদের চৌবাচ্চাটি ট্যাঙ্কটিকে ভর্তি করতে 20 মিনিট সময় লাগে, তার এফিসিয়েন্সি কত না, তার এফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট। পাইপ 2 ইনলেট পাইপ 2 তে এর এফিসিয়েন্সি কত 5 ইউনিট। আর 3টে পাইপ যদি একসাথে থাকে সেক্ষেত্রে এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে 8 ইউনিট। মানে দুটো পাইপ দিয়ে আমরা জল ঢালছি চৌবাচ্চার মধ্যে আর একটা পাইপ দিয়ে বের করে দিচ্ছি, তাতে আমাদের এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে 8 ইউনিট। তো এবারে দেখো এই যে দুটো পাইপ তো আমাদের পজিটিভ পাইপ, কারণ এই দুটো পাইপ দিয়ে আমরা কি চৌবাচ্চাটা ভর্তি করছি, সেক্ষেত্রে এই দুটো পাইপের টোটাল এফিসিয়েন্সি কত 11 ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পাইপের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 11 ইউনিট আর 3টে পাইপের মোট এফিসিয়েন্সি হচ্ছে 8 ইউনিট। তার মানে আমরা বুঝতে পারছি যে পাইপটা দিয়ে আমরা জলটা বের করে দিচ্ছি মানে চৌবাচ্চাটিকে খালি করছি বা ট্যাঙ্কটিকে খালি করছি, তার এফিসিয়েন্সি কত 3 ইউনিট পার মিনিট। তবে তো 11 ইউনিট জল আমরা নিচ্ছি মানে চৌবাচ্চার মধ্যে ঢালছি, 3 ইউনিট জল বের করে দিচ্ছি, তাহলে বাকি থাকছে কত 8 ইউনিট, বোঝা গেল। তো এবারে দেখো এই যে আউটলেট পাইপটা এর এফিসিয়েন্সি হচ্ছে কত 3 ইউনিট পার মিনিট। তার মানে এই পাইপটা 120 ইউনিট যে জল আছে সেই জলটাকে বের করতে এর কত সময় লাগবে বলো তো 40 মিনিট সময় লাগবে, তাই তো। টোটাল জল কত ছিল লসাগু যেটা, তাহলে এই জলটা আমাদের চৌবাচ্চাটা ধরো 120 ইউনিটের চৌবাচ্চা, তাহলে এই চৌবাচ্চার সম্পূর্ণ জলটা বের করে দিতে তার কত সময় লাগবে 40 মিনিট। এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে নিষ্কাশন পাইপটি অর্থাৎ আউটলেট পাইপটি 1 মিনিটে 3 গ্যালন জল খালি করে দেয়, তাহলে 40 মিনিটে কত খালি করবে 40 × 3 মানে 120 গ্যালন, বোঝা গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ফার্স্ট অফ অল কি কাজ করলাম আরেকবার বলে দিচ্ছি, দুটি পাইপ নিয়েছি, ইনলেট 1 20 মিনিটে ভর্তি করে, ইনলেট 2 24 মিনিটে ভর্তি করে, আর এই দুটো পাইপ অর্থাৎ ইনলেট 1 আর ইনলেট 2 এবং আরেকটা নিষ্কাশন পাইপ মানে আউটলেট পাইপ যেটা আছে যেটা হচ্ছে জলটাকে বের করে দিচ্ছে, এই টোটাল 3টে পাইপ একসাথে 15 মিনিটে কি করে দেয়
15 মিনিট সময় লাগে ট্যাঙ্কিটিকে ভর্তি করতে। তাহলে এই তিনটে আমি এলসিএম করলাম, কত বেরোলো আমার 120। তাহলে 120 বেরোতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইনলেট যে পাইপটা তার এফিসিয়েন্সি কত 6 ইউনিট, ইনলেট টু পাইপটি তার এফিসিয়েন্সি 5 ইউনিট, আর তিনটে পাইপের একসাথে এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে 8 ইউনিট। তো এক্ষেত্রে দেখো দুটো পাইপের টোটাল এফিসিয়েন্সি কত 11 ইউনিট। দুটো পাইপের টোটাল যদি 11 হয়, তিনটে পাইপ মিলে কত হচ্ছে 8। তার মানে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আউটলেট পাইপটা যেটা তার এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার মিনিট। তবে কি 11 মাইনাস 3 করলে কত হচ্ছে 8 থাকছে আমার। তাহলে এই যে আউটলেট পাইপটার এফিসিয়েন্সি যদি 3 ইউনিট পার মিনিট হয়, তাহলে সে 120 ইউনিট জল বের করে দিতে তার কত সময় লাগবে 40 মিনিট। 1 মিনিটে কোশ্চেনে বলে দিয়েছে 1 মিনিটে কত গ্যালন জল বের করে দেয়, না সে 3 গ্যালন জল খালি করে। তাহলে 40 মিনিটে কত করবে 40 × 3 120 গ্যালন। ওকে, নেক্সট। নেক্সট যেটা বলেছে, এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। একজন ব্যক্তি সে 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করতে পারে, এটা বলে দেওয়া আছে। যদি সে মোট সময়ের 2/3 অংশের মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, কি বললাম যে সময় বলে দেওয়া আছে, ওই সময়ের 2/3 অংশের মধ্যে সে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তার মানে কি সে অলরেডি অর্ধেক দূরত্ব আমাদের চলে গেছে, তার মানে 3 চলে গেছে। তাহলে বাকি কত দূরত্ব পড়ে থাকবে, আর 3 কিলোমিটার পড়ে আছে। এই যে 3 কিলোমিটার গেছে কত সময় 2/3 সময়, তাহলে বাকি কত টাইম পড়ে আছে, টাইমটা আর কত বাকি পড়ে আছে 1 - 2/3, 1 - 2/3 মানে কত হচ্ছে 1/3, তাই তো। তাহলে এই 1/3 সময়ে সে কত যাচ্ছে 3 কিলোমিটার তাকে যেতে হবে। 1/3 সময় মানে কত, টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 45 মিনিট। তাহলে 45 মিনিটের 1/3 মানে কত হচ্ছে 15 মিনিট। তাহলে ওই ব্যক্তিকে 15 মিনিট সময়ে 3 কিলোমিটার দূরত্ব যেতে হবে, তাই তো। তাহলে 3 কিলোমিটার দূরত্ব যাচ্ছে কত মিনিটে 15 মিনিটে। তাহলে আমাদের কি বের করতে হবে, বলছে ব্যক্তিটির গতিবেগ কত, তাই তো। তাহলে ব্যক্তির গতিবেগ, তাহলে 1 মিনিটে কত যায় 3/15, গতিবেগ 60 মিনিট 1 ঘন্টায় বের করবো। তাহলে 60 মিনিটে কত যাবে না 3/15 × 60 কিমি পার আওয়ার, এটা হচ্ছে গতিবেগ। তাহলে 15 × 4 = 60, 4 × 3 = 12 কিমি পার আওয়ার। আরেকবার বলে দিচ্ছি, এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে মোট সময়ের 2/3 অংশের মধ্যে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে অবশিষ্ট সময়ে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে। অলরেডি 6 কিলোমিটারের মধ্যে সে অর্ধেক কিলোমিটার চলে গেছে, মানে বাকি থাকলো 3 কিলোমিটার অর্ধেক। আর এই যে 3 কিলোমিটার যে গেছে কত সময় গেছে না 2/3 অংশ সময় চলে গেছে। তাহলে বাকি সময় কত থাকলো 1 - 2/3 1/3, 1/3 মানে কত হচ্ছে না 45 মিনিটের 1/3 মানে কত 15 মিনিট। তার মানে ওই ব্যক্তিকে 15 মিনিট সময় 3 কিলোমিটার যেতে হবে। তাহলে 3/15 × 60, এটা করলে তার ওই ব্যক্তির কি পাবো আমি স্পিডটা পেয়ে যাবো। ক্লিয়ার, চলো নেক্সট। তিন নম্বর ম্যাথ কি বলেছে না, এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে করে। এ কোন একটা কাজের 1/2 অংশ কত দিনে করে 5 দিনে করে, এবং বি ওই কাজের 2/5 অংশ 6 দিনে করে। বি ওই কাজের 2/5 অংশ কত দিনে করে 6 দিনে করে, সেম কাজ কিন্তু, ঠিক আছে। এবার বলেছে এ ও বি একসঙ্গে কাজটি সম্পূর্ণ করে কত দিনে। তো এবারে একটা জিনিস দেখো, এ হাফ অংশ কাজ করে 5 দিনে, তাহলে 1 অংশ কত দিনে করবে, মানে সম্পূর্ণ কাজটা এ সম্পূর্ণ কাজটা কত দিনে করবে এটা বের করব। তো একটু মনে রাখবে, হাফ অংশ করে 5 দিনে, 1 অংশ বের করব কত দিনে। দেখো ফ্র্যাকশন থেকে কোথায় আসছি, একে আসছি। একটু মনে রাখবে যে ফ্র্যাকশন থেকে আমরা একে আসছি। তাহলে কি করব না, যে নাম্বারটা দেওয়া থাকবে তাকে ওই ফ্র্যাকশন দিয়ে ভাগ করব। তার মানে 5 ভাজিতক 1/2 মানে কি 5 × 2/1 উল্টে যাবে, তার মানে 10 দিন। তাহলে এ সম্পূর্ণ কাজটা করতে কত সময় লাগবে, এর
10 দিন। একইভাবে বি এর কত দিন লাগবে বের করো, তাহলে বি এর লাগবে 6 ভাজিত 2 এর 5, মানে 6 গুণিত 5 এর 2, তাহলে 2 3 এর 6, 3 5 এর 15 দিন। তাহলে বি এর কত সময় লাগছে? 15 দিন। ক্লিয়ার? এটুকু। এর অর্ধেক কাজ করতে সময় লাগে 5 দিন। আমি বললাম কি না, হাফ অংশ কাজ করে 5 দিন নেয়, এক অংশ কত দিনে করবে না, হাফটা কি ছিল? ভগ্নাংশ, ফ্র্যাকশন ছিল। তাহলে ফ্র্যাকশন থেকে একে আসতে গেলে ওই নাম্বারকে ফ্র্যাকশন দিয়ে ভাগ করতে হয়, এইটুকু শুধু মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা। তাহলে নাম্বারকে ফ্র্যাকশন দিয়ে ভাগ করলাম, ভাগ থাকলে আমরা কি করি? উল্টে গুণ করে দেই, দিয়ে রাইট সাইডে যেটা থাকে তাকে উল্টে দেই। তাহলে 5 দিয়ে 10 দিন হলো। আর বি একইভাবে করলাম 15 দিন। এবার দেখো এ কোনো একটা কাজ করে 10 দিনে, বি করে 15 দিনে, তাহলে তারা একত্রে কাজটা কত দিনে করবে? ফর্মুলা কি না, ফর্মুলা হচ্ছে xy বাই x প্লাস ওয়াই, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে দেখো 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15, তাই তো? ওকে, তার মানে 10 ইন্টু 15 বাই 25, 5 5 এ 25, 5 3 এ 15, 5 2 এ 10। তার মানে তারা একত্রে কত দিনে করবে কাজটা? 6 দিনে করবে। এই হচ্ছে ফর্মুলা। এ করে x দিনে, বি করে যদি y দিন হয়, তাহলে এ ও বি একত্রে কাজটা করবে xy বাই x প্লাস ওয়াই। ক্লিয়ার? চলো নেক্সট। অনুপস্থিত সংখ্যাটি লেখো, রাইট দ্য মিসিং নাম্বারস। একটা জাস্ট সিরিজ দেওয়া আছে 4 9 17 35 কোশ্চেন মার্ক 139, এই একটা সিরিজ দেওয়া আছে। এই যে কোশ্চেন মার্ক আছে, এখানে নাম্বারটা কত হবে সেটা বের করতে হবে। তো এই সিরিজটা একটু ফলো করলে, ভালো করে দেখলে বোঝা যাবে। এটা হচ্ছে ইন্টু 2 প্লাস 1 দেন ইন্টু 2 মাইনাস 1, এই সিরিজটা ফলো করছে। মানে দেখো এই যে এটা ইন্টু 2 প্লাস 1, আবার এটা ইন্টু 2 মাইনাস 1, ইন্টু 2 প্লাস 1, তাহলে এটা কত হবে? ইন্টু 2 মাইনাস 1, তাহলে 35 দিয়ে কত হচ্ছে? 70, 70 মাইনাস 1, নাম্বারটা কত হচ্ছে? মিসিং নাম্বারটা 69। ক্লিয়ার? চলো নেক্সট। 37/5 কি বলেছে না, 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত না, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। এই 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করছে। তাহলে কোন একটা ট্রেন কোন একটা পোলকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য যাওয়া। ক্লিয়ার? কোন একটা ট্রেন কোন একটা পোলকে যখন সে অতিক্রম করছে, একটি পোলকে সে অতিক্রম করছে, মানে ট্রেনটি কি করছে? তার নিজের পোল, মানে জাস্ট ইলেকট্রিক একটা পোল দেওয়া আছে, ঠিক আছে? ওই পোলকে অতিক্রম করছে মানে তার ট্রেনটি সম্পূর্ণ নিজের দৈর্ঘ্যটাই যাচ্ছে, আর কিছু না ওখানে। তাহলে বলছে ট্রেনটি 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650 মিটার, তাহলে এই 650 মিটার প্ল্যাটফর্মকে যখন সে অতিক্রম করছে, তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক। তাহলে 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির স্পিড কত বলো তো? বলো। এই তো 240 মিটার যায় 24 সেকেন্ডে, 240 নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হচ্ছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650, মানে 890, 890 যায় কত সেকেন্ডে, তাই তো? এই তো দেখো 240 যায় 24 সেকেন্ডে, 890 যাবে কত? একটা জিরো দেখো 10 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 240 কে 240 কে 10 দিয়ে ভাগ করো 24, তাহলে 890 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 89। তাহলে ওর টোটাল 650 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে?
89 সেকেন্ড মুখে মুখে হয়ে গেল, যেহেতু নাম্বারগুলো ইকুয়াল দেওয়া আছে। দেখো 240 কে আমি 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 24 পাবো। তাহলে 890 কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 89 পাবো। হয়ে গেল। ওকে, নেক্সট। কি বলেছে? এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 7:3। এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 7:3 এবং তাদের বয়সের গুণফল বলে দিচ্ছে 756। তাদের বয়সের গুণফল, তাহলে গুণফল মানে কত ইউনিট হচ্ছে? 21 ইউনিট। এই 21 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? 756। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলো তো? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 21 দিয়ে ভাগ করে দেব 36। কিন্তু 1 ইউনিটের ভ্যালু ওটা 36 নয়, 1 স্কয়ার হবে। এখানে 1 স্কয়ারের ভ্যালু হচ্ছে 36। 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 6 হবে। কেন 1 স্কয়ার করলাম বলো তো? কারণ দেখো এখানে তাদের বয়সের গুণফল বলেছে। এই গুণফল ভাষাটা যখন থাকবে না, এই টাইপের অঙ্কগুলোকে আমরা কি করি? একে x ধরতাম। যদি ব্যক্তির বয়স 7x, পুত্রের বয়স 3x, তাহলে দুটোকে গুণ করলে 21 x স্কয়ার থাকতো না? এই x স্কয়ারের ভ্যালুটাই হচ্ছে 1 স্কয়ারের ভ্যালু 36। এটাই হচ্ছে x স্কয়ারের ভ্যালু। তাহলে x এর ভ্যালু কত হবে? মানে 1 এর ভ্যালু 6। এই গুণফল ভাষাটা যখন থাকবে তখন এই স্কয়ারটা যেন মাথায় থাকে। 1 এর ভ্যালু 36 করে দিও না, ঠিক আছে? গুণফল ভাষাটা যখন থাকবে তখন 1 স্কয়ারের ভ্যালু 36, 1 এর ভ্যালু কত হবে? 6। 1 এর ভ্যালু যদি 6 হয় তাহলে ব্যক্তির বয়স কত? 7 6 42। পুত্রের বয়স কত? 7 3 18। তাহলে তাদের বয়সের অনুপাত কত পেলাম? 42:18। কিন্তু কোশ্চেন কি চেয়েছে? কোশ্চেন চেয়েছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। 6 বছর পরে মানে কি? এটা 6 যোগ হবে আর এটাও 6 যোগ হবে। 6 বছর পরে মানে কি? বয়স 6 করে বাড়বে, দুটো 6 করে যোগ হবে। তাহলে 6 বছর পরে বয়সের অনুপাত কত পেলাম? 48:24। তার মানে কাটাকাটি করলে 2:1। বোঝা গেল? টোটাল বয়সের অনুপাত দেওয়া ছিল, যেহেতু গুণফল বলেছে গুণ করে আমি 21 করেছি। কিন্তু গুণফলের সময় একটু মাথায় রাখবো, 1 এর যখন ইউনিট বের করবো প্রথমটা 1 হবে না, 1 এর স্কয়ার হবে। যেহেতু গুণফলটা আসছে, কি করে স্কয়ার আসছে সেটা বলে দিলাম এখানে। যদি আমরা x ধরতাম তাহলে x স্কয়ার আসতো। ওই x স্কয়ারের ভ্যালু মানে 1 স্কয়ারের ভ্যালু, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু মানে 1 এর ভ্যালু, 1 এর ভ্যালু 6, তাহলে 7 এর ভ্যালু 42, 3 এর ভ্যালু 18। তাহলে হয়ে গেল 42:18। এবারে যেহেতু 6 বছর পরে বলেছে তাহলে 42 + 6 কত হবে? 48। আর 18 + 6 24। তাহলে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হলো? 48:24। এটাকে কাটাকাটি করে 2:1। ওকে, নেক্সট। কি বলেছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা। স্থির জলে একটা নৌকার গতিবেগ বলে দিয়েছে 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ বলে দিয়েছে 3 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা আর স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। নৌকাটি 12 মিনিটের স্রোতের অনুকূলে, অনুকূলে মানে একই দিকে, ঠিক আছে? তাহলে 12 কিমি স্রোতের অনুকূলে কত, নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে? ওকে, অ্যাকচুয়ালি দেখো অনুকূল মানে কি? জল আর নৌকা একই দিকে যাচ্ছে। তাহলে একই দিকে যদি যায় তখন তাদের স্পিডটা, রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে? দুটো যোগ হয়ে যাবে। মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দিয়ে টোটাল স্পিড 18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? টোটাল স্পিডটা এটা তখন দাঁড়াবে 18 কিলোমিটার পার আওয়ার। তো 18 কিলোমিটার পার আওয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে নৌকাটি 1 আওয়ার মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে যায় কত? 18 কিলোমিটার। 1 মিনিটে কত যাবে? 18/60 কিলোমিটার। চেয়েছে কত? 12 মিনিটে। তাহলে 18 × 12/60 কিলোমিটার। 12 × 5 = 60, 5 3 × 15, 5 × 6 = 30। তার মানে 3.6 কিলোমিটার। দ্যাটস ইওর অ্যান্সার।
ওকে, নেক্সট 41/8। কি বলেছে, যদি 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হয় তাহলে বাৎসরিক শতকরা সুদের হার কত? ঠিক আছে, তো এবারে বলি বাৎসরিক শতকরা সুদের হার মানে অ্যাকচুয়ালি রেট অফ ইন্টারেস্ট, তাই তো? তাহলে রেট অফ ইন্টারেস্টটাকে মানে কি, 100 টাকার 1 বছরের সুদ কত টাকা, এটা হচ্ছে আমাদের শতকরা সুদের হার। বোঝা গেল? তাহলে শতকরা সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, সেটা মানেই হচ্ছে 100 টাকা 1 বছরের সুদ কত। তাহলে এখানে 500 টাকার সুদ বলে দিয়েছে 4 টাকা, তাহলে 100 টাকার সুদ কত, এটাকে একটু ঘুরে লিখবো আমি। দেখো 500 টাকার সুদ কত বলে দিয়েছে, 500 টাকার সুদ বলেছে 4 বছরে সুদ হয় 500 টাকার 4 বছরে সুদ হয় 100 টাকা। তাহলে সুদ যদি 100 টাকা হয় কত টাকা, 500 টাকার, তাহলে 100 টাকার কত হবে, 500 দিয়ে ভাগ করব। দেন কি বলেছে, 4 বছরের সুদ হয় 100 টাকা, তাহলে 1 বছরের সুদ সেটাও নিচে 4 দিয়ে ভাগ করব, ইন্টু শতকরা সুদের হার মানে পার্সেন্টেজে চেয়েছে, তাহলে পার্সেন্টেজ মানে উপরে একটা 100 হবে, এই হলো পার্সেন্টেজ অঙ্ক। আমি এক্ষুনি বললাম যে রেট অফ ইন্টারেস্ট মানেই হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ, তাহলে 500 টাকার সুদ বলেছিল 100 টাকা, তাহলে 100 টাকার সুদ কি হবে, 500 দিয়ে ভাগ করব, তাই তো? 1 টাকার সুদ, 1 টাকার সুদ বের করলাম, 500 দিয়ে ভাগ করলাম। আর 4 বছরে বলেছে 100 টাকা, 1 বছরে করার জন্য কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম। কিন্তু যেহেতু পার্সেন্টেজে চেয়েছে, এই যে 100 গুণ করে দিলাম, এই জন্য বলছিলাম না 100 টাকার 1 বছরের সুদ, সেই জিনিসটা এখান থেকে দাঁড়াচ্ছে যে 500 দিয়ে ভাগ করা মানে 1 টাকার বেরোবে, কিন্তু যখন 100 করবো তখন কি হয়ে গেল, আমার 100 টাকা হয়ে গেল। ক্লিয়ার? আর যদি 100 না করতাম তাহলে এখানে আমাকে শুধু 5 করতে হতো। নাও এবারে কাটাকাটি করো, 5 20 100, এটা ছিল 4 4 5 20, তার মানে আমার রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 5%। ক্লিয়ার? আর এটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে সেই ফর্মুলা ধরে করতে হবে। অ্যাকচুয়ালি ফর্মুলাটা একটু বলে দিই। ফর্মুলাটা কি ছিল না, ফর্মুলাটা ছিল সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু টাইম বাই 100। তাহলে এখানে এস এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 100, প্রিন্সিপালের ভ্যালু কত বলে দিয়েছে 500, রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে, টাইম বলে দিয়েছে 4, আর এখানে 100। তাহলে ঘুরে ফিরে আর এর ভ্যালুটা কত হবে, দেখো 100, আর এই দিকের 100টা নিচে আসলে উপরে গেলে দুটো গুণ হয়ে যাবে, এইটা বাই নিচে 500 ইনটু 4, এই জিনিসটাই দেখাচ্ছে এখানে। ক্লিয়ার? নেক্সট 42/9। কি বলেছে না, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 18 দ্বারা বিভাজ্য। 12, 15, 18 এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এগুলো অপশনগুলো একটু লিখে দেয়, এই টাইপের অঙ্ক একটু অপশন যদি চেক করে পরে শর্টে যদি করতে পারি তাহলে আগে ওটাই করে নেব, যদি না হয় তখন একটু প্রসেসে যাব। ঠিক আছে, তাহলে 10015, নেক্সট 10020, নেক্সট 10080। তো এবারে দেখো এই অ্যাকচুয়ালি 12 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, তাহলে 12 দিয়ে ভাগ করা মানে কি 3,4 দিয়ে ভাগ করা। যদি কোনো একটা সংখ্যা 3 আর 4 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ যায়, ওই সংখ্যা মাস্ট বি ডিভিজিবল বাই 12। ওকে, নেক্সট ডিভিজিবল বাই 15। কোনো একটা সংখ্যা ডিভিজিবল বাই 15 মানেই হচ্ছে সংখ্যাটি 3 আর যদি 5 এই দুটো সংখ্যা দিয়ে যদি অবশ্যই সংখ্যাটি ভাগ যায়, তাহলে সংখ্যাটা অবশ্যই কি হবে 15 দ্বারা ভাগ যাবে। আর 18 ক্ষেত্রেও সেই কেস, 2 আর 9। ওকে, তো এখানে বেসিক্যালি দেখো যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, তার মানে সংখ্যাটাকে অবশ্যই 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল নয়,
যোগফল 9 হচ্ছে না। 9 দ্বারা ডিভিজিবল রুল কি ছিল? কোনো একটা সংখ্যা 9 দ্বারা তখনই ভাগ যাবে যদি সংখ্যাগুলির ডিজিট সাম করি, মানে প্রত্যেকটা অঙ্ক যদি যোগ করি, যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তবে অবশ্যই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তো এক্ষেত্রে দেখো 1 আর 1 2 হচ্ছে, 9 তো হচ্ছেই না, তাহলে হবে না। 5 6 7 হচ্ছে, এটাও হবে না। 2 3 হচ্ছে, এটাও হবে না। তার মানে অ্যান্সার 8 একে 9, দেখো 9 মিলেও গেছে, এই সংখ্যাটাই অ্যান্সার হবে। তাহলে আমাকে করারই দরকার হলো না, জাস্ট এই ডিভিজিবল রুলটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু এটা বলে দিতে পারলাম। আর না হলে এদের মধ্যে আমাদের লসাগু বের করতে হতো, তারপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লসাগু দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে ওই লসাগু মাইনাস ভাগশেষ বের করব, দিয়ে ওই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কি করব, যোগ করে দেব। সেটাকে করেও দেখবে এই 10,080 আসবে। বোঝা গেল? চলো নেক্সট। টোটাল আমি 15টা ম্যাথ রেখেছি পার্ট 1-এ, আর পার্ট 2-তে 15টা, যাতে করে আমাদের ভিডিওটা অনেকটা স্লো, মানে কম এর মধ্যে পড়বে, প্লাস আমাদের কি হবে, অঙ্কগুলো করতে অনেকটা সুবিধা হবে। নাহলে একসাথে 30টা ভিডিও করে দিলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে অনেকে, ঠিক আছে? সেই প্রবলেমটা একসাথে বসে যাচ্ছে, তাতে করে আমাদের কি হচ্ছে যে অঙ্ক করা অনেকের মুডটাই চলে যাচ্ছে। তাই ভিডিওটা আমি কি করলাম, টাইমিংটা অনেকটা কমিয়ে দিলাম, যাতে এই ভিডিওগুলোকে আমি কি করবো না, পার্ট 1 আর পার্ট 2 দুটো গ্রুপে ভাগ করে দিলাম। পার্ট 1-এ থাকবে টোটাল 15টা ম্যাথ, আর পার্ট 2-তে 15টা ম্যাথ। ক্লিয়ার? চলো 44 বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, কর্মক্ষম এফিসিয়েন্সিটা, এবং সেই কারণে এ বি এর থেকে 80 দিন আগে একটি কাজ শেষ করে। তারা একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে তা নির্ণয় করো। অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্ক যখন পড়বো না, একটু একে ড্রয়িং করা বা লিখে দেওয়ার চেষ্টা করব। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিওটা কি বলেছে দেখো তো, বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এর এফিসিয়েন্সি কত হবে, 3 হবে। তো আমরা একটা জিনিস জানি যে কোনো একটা কাজ এ ও বি যদি একসাথে প্রথম থেকেই যে এফিসিয়েন্সিতে করবে, যদি সেম কাজ হয়, তাহলে এফিসিয়েন্সির যা রেশিও থাকবে ওই রেশিওটা, টাইমের রেশিওটা কি হবে, পুরো উল্টো হবে। এটা 3:1 থাকলে এটা 1:3 হবে। বোঝা গেল? এফিসিয়েন্সি রেশিও সবসময় কাজের টাইমের রেশিওর সাথে চেঞ্জ হয়ে যায়, মানে ব্যস্তানুপাতিক হয়। যদি কি হয়, যদি ওদের কাজের পরিমাণটা সেম থাকে। কাজ যদি পরিমাণ সেম না থাকে তাহলে এই দুটো কখনোই কিন্তু সেম হবে না। ওকে, চলো তাহলে এক্ষেত্রে দেখো এর এফিসিয়েন্সিটা কি বেশি, এই জন্য এর সময় কিন্তু কম লাগছে। দেখো বি এর সময় যদি 3 দিন লাগে, সেক্ষেত্রে এর সময় 1 দিন লাগছে, তাহলে সময় কত কম লাগছে, 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত দিন, 80। তাহলে 1 এর ভ্যালু কত, 40। 1 এর ভ্যালু যদি 40 হয়, তাহলে এ ওই কাজটা করতে কত সময় লাগবে, 40 দিন। আর বি এর কত সময় লাগবে, 3 ইউনিটের ভ্যালু 40 দিনে 120 দিন। ক্লিয়ার? তাহলে এর এই পার্টিকুলার কাজটা করতে সময় লাগবে 40 দিন, বি এর সময় লাগছে 120 দিন। আমাদেরকে কি চেয়েছে, তারা একসঙ্গে, এই যে একটু আগেই বলেছিলাম একসঙ্গের ফর্মুলা কি ছিল, একসঙ্গের ফর্মুলা ছিল xy বাই x প্লাস y। তাহলে xy কি হবে, 40 আর 120, তার মানে 40 ইন্টু 120 বাই দুটো যোগফল মানে 160। 40 4 160, 4 30 120, তার অ্যান্সার কত হবে, 30 হবে। ক্লিয়ার? ওই শুধু এফিসিয়েন্সির রেশিওটা টাইমের সাথে চেঞ্জ করব, এটা একটু মাথায় রাখবে, এখানে এটুকুই কাজ। নেক্সট 48/11, আমি এখান থেকে ম্যাথগুলোকে তুলে টোটাল যে পিডিএফটা বানিয়েছি ওইটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওখানে অনুযায়ী যদি কেউ করো তার সিরিয়াল নাম্বার হবে 11, আর যদি কেউ সেশন 2 এর পার্ট বুকলেট নাম্বার এ সিরিজ ধরো, তার সিরিয়াল নাম্বার হবে 48। এই যে উপরেরটা হচ্ছে বুকলেটের সিরিয়াল নাম্বার, আর নিচেরটা হচ্ছে আমি যে এখান থেকে ম্যাথগুলো তুলে যে পিডিএফটা বানিয়েছি তার সিরিয়াল নাম্বার হচ্ছে 11। ওকে, চলো নেক্সট 48 কি বলেছে না, এ 30,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং তার 4 মাস পরে বি এর সাথে ওই ব্যবসায় অ্যাড হয়। তাহলে এটাকে আগে একটু বুঝে নিই যে কোনো একটা ব্যবসা ধরো এটা 1 বছরের একটা ব্যবসার লাইন, তাহলে এ এখান থেকে শুরু করছে কত টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে একদম বছরের শুরু থেকে সে ব্যবসাটা শুরু করছে। ঠিক 4 মাস পরে, মানে এই জায়গাটা এটা হচ্ছে বি, তাহলে এই ডিস্টেন্স কত, এই ডিস্টেন্স 4 মাস, তাহলে বাকি ডিস্টেন্স কত হবে, 8 মাস। ক্লিয়ার?
তাহলে বি 4 মাস পরে বি এর সাথে ব্যবসায় যুক্ত হয়, কত টাকা সেটা কিন্তু বলেনি, আমি ধরে নিলাম এক্স টাকা, এক্স টাকা দিয়ে বি কোথায় ওই ব্যবসায় অ্যাড হয়েছে। 1 বছর পরে 2:3 অনুপাতে তাদের লভ্যাংশের ভাগ করা হয়। আমি আগের ঠিক মানে সেশন 1 এর যে ম্যাথগুলো করেছিলাম সেক্ষেত্রে এই টাইপের অঙ্ক ছিল। আমি বলেছিলাম যে যতজন এ বি সি যতজন মানুষ থাকুক না কেন তারা যে রেশিওতে বা যে মূলধনের ব্যবসার মধ্যে টাকাটা ইনক্লুড করবে ওই রেশিওতে কিন্তু ওরা প্রফিটটা ভাগে পাবে, মানে যা প্রফিট হবে সেটা কিন্তু ব্যাক পাবে। বোঝা গেল? তাহলে এর 30,000 টাকা বাই বি এর এক্স টাকা, এর টাকাটা খেটেছে, এর টাকাটা ওই ব্যবসার মধ্যে খেটেছে কত মাস, এটা শুরু থেকেই ছিল, তাহলে এরটা খেটেছে 12 মাস আর বি এরটা খেটেছে কত মাস, 8 মাস। এটা সমান সমান মানে এটা যা রেশিও হবে সেটা তো মূলধনের রেশিও হবে। ক্লিয়ার? এর প্রিন্সিপাল মানে এর ওই টাকাটা যে টাকাটা দিয়ে সে ব্যবসা শুরু করেছে ইনটু ওই টাকাটা কত মাস খেটেছে 12 মাস বাই বি এর প্রিন্সিপাল ইনটু বি এর টাইম 8 মাস সমান 2 এর 3, কাটাকাটি করো, 2 6 12, ওকে, 2 3 2 4 4 4 7 28 20 4 5 20 7,500 ইন্টু 9, তাহলে এক্স এর ভ্যালু কত হবে না 7,500 ইন্টু 9, 9 5 45 এর 5 হাতে 4, 9 7 63, 4 67, মানে বিয়ের কি চাইছে বিয়ের মূলধন কত, তাহলে বিয়ের মূলধনটা পেয়ে গেলাম 67,500 টাকা। ক্লিয়ার? নেক্সট কিছু নয়, এর যে মূলধনটা ছিল সেটা পুরো বছরটা কেটেছে, তাহলে এর মূলধন 30,000 ইন্টু 12 আর বি এর মূলধন বলেনি আমি ওটাকে এক্স ধরে নিলাম, তাহলে এক্স ইন্টু এর টাকাটা যেহেতু 4 মাস পরে এসেছে তাহলে 12 থেকে 4 মাইনাস হয়ে যাবে, মানে বাকি থাকলো 8 মাস, 8 মাস কেটেছে, এটাই সমান হচ্ছে আমাদের প্রফিটে যে রেশিও দেওয়া আছে ওটাই। নেক্সট 50/12, কি বলেছে দেখো আগে অঙ্কটা বুঝে নাও। এক বিক্রেতা 36টি কমলা লেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তার 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য। একজন ফল বিক্রেতা উনি কি করেছেন না টোটাল উনি 36 কমলা লেবু 36টা কমলা লেবু উনি বিক্রি করে দিয়েছেন, করার পর উনি দেখলেন যে উনার 4টি কমলা লেবু মানে বিক্রি করার পরে যে লোকসানটা হয়েছে মানে যে লসটা হয়েছে ওই লসটা হচ্ছে 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে তার লোকসানের হার কত, এই হচ্ছে ব্যাপার। তো আমি আগেই ধরে নিচ্ছি, আমি ধরে নেই লেট এসপি কত কি ধরবো 1 টাকা, প্রত্যেকটা কমলা লেবুর বিক্রয় মূল্য আমি 1 টাকা ধরে নিলাম, তাহলে আমি ধরে নিলাম কি এসপি ইকুয়াল টু 1 টাকা। যদি এসপি 1 টাকা হয় তাহলে 36টা কমলা লেবুর এসপি কত হবে, প্রত্যেকটা কমলা লেবুর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 36টি কমলা লেবুর বিক্রয় মূল্য কত হবে 36 টাকা হবে। ক্লিয়ার? এই 36টা কমলা লেবু বিক্রি করে তার লস কত হয়েছে না লস হয়েছে কত 4 টাকা। তো 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য, একটা কমলা লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য মানে 4 টাকা, ওই 4 টাকা কি হয়েছে তার লস হয়েছে। তাহলে টোটাল সিপি কত ছিল বলো তো, সিপি ছিল এই দুটোর যোগফল, এই টাকাটা লস হয়েছে এই টাকাটা বিক্রয় মূল্য প্লাস লস সমান তো সিপি। কোন একটা জিনিস আমরা 40 টাকায় কিনে যদি 36 টাকায় বিক্রি করি তবেই তো তার 4 টাকা লস হয়, তার মানে এসপি প্লাস লস ইকুয়াল টু সিপি। তাহলে আমি জিনিসটার ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে আমাকে চেয়েছে কি তার লোকসানের হার, লোকসান কত হয়েছে 4 টাকা, কত টাকার উপরে সিপি কত 40 ইন্টু হার মানে 100 টাকা, হয়ে গেল 4 10 40 10 10 100, তাহলে পার্সেন্টেজ অফ লস কত হয়েছে, পার্সেন্টেজ অফ লস 10%। ক্লিয়ার? নেক্সট 54/13, কি বলেছে না একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে যাত্রা শুরু করে দুপুর 12টায় বর্ধমান পৌঁছায়। কি বললাম একটি ট্রেন, এটা মনে করো হাওড়া
এটা মনে হচ্ছিল বারওয়ান বর্ধমান। তাহলে একটি ট্রেন সকাল 8টায় মানে 8 AM, একটি ট্রেন সকাল 8টায় হাওড়া থেকে ছেড়েছে, ছেড়ে কি বলেছে না দুপুর 12টায়, দুপুর 12টায় সে বর্ধমান পৌঁছে গেছে। অপর একটি ট্রেন সকাল 7টায় ছেড়েছে, কোথায় ছেড়েছে সকাল 7টায়, কোথা থেকে বর্ধমান থেকে, বর্ধমান ছেড়ে যাত্রা শুরু করে দুপুর 12টায় হাওড়া পৌঁছায়। ওই ট্রেনটা কি করে না দুপুর 12টার সময় সে বর্ধমান পৌঁছে যায়, এই হাওড়া পৌঁছে যায়। তাহলে একটি ট্রেন সকাল 8টায় ছেড়ে বর্ধমান পৌঁছাচ্ছে দুপুর 12টায়, অপর একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে সে বর্ধমান পৌঁছাচ্ছে দুপুর 12টায়। বলেছে কখন তারা মিলিত হবে, কোশ্চেন চেয়েছে। ওই যে দুটো ট্রেন আসছে তাহলে কোনো একটা পজিশনে তো ওরা একটা ট্রেন অপর ট্রেনের সাথে দেখা হবে, যেহেতু রাস্তাটা একই। তার রাস্তা যদি একই হয় বলছে ওই যে মিলিত হচ্ছে, তাহলে মিটিং টাইম মানে কোন সময় ওরা একে অপরের সাথে দেখা করবে বা মিলিত হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা একটু বলে দেই, এই অঙ্কটা একটু ভুল আছে। কারণ দেখো এখানে যে ইংলিশ টার্ম দেওয়া আছে না, ইংলিশ টার্মটা বলেছে এ ট্রেন স্টার্ট ফ্রম হাওড়া at 8 AM and reach Barwan at 12 noon, ওকে ঠিক আছে। another train leaves Barwan at 9 AM, এই ক্ষেত্রে টাইমটা ইংলিশ ভার্সনে বলে দিয়েছে 9 AM, কিন্তু বাংলাতে বলে দিয়েছে 7 AM এবং সে পৌঁছাচ্ছে 12টা PM এ। তো সবই ডেটা ঠিক আছে, শুধুমাত্র বারওয়ান থেকে যে ট্রেনটা ছাড়ছে সেটা সকাল 9টা 7টার জায়গায় না বলে ইংলিশ ভার্সনে যেটা বলেছে কোশ্চেনে সকাল 9টা বলে দিয়েছে। তো এই ক্ষেত্রে কোশ্চেনটা ভুল আছে। তো এরকম কেস যখন হয় না, তো তোমরা বেসিক্যালি ইংলিশে যেটা দেওয়া থাকবে যে ভ্যালুটা ওইটাকে প্রেফার করবে। তো ইংলিশ ভ্যালুটা দিয়েই আমি করে দিচ্ছি। কোশ্চেনটা রং আছে, তো ইন কেস যদি কিছু প্রবলেম হয় তো আই থিঙ্ক মনে হয় এটা নাম্বার সবাইকে দেওয়া উচিত বলে আমার মনে হয়, ঠিক আছে, যেহেতু কোশ্চেনটা ভুল আছে। তো এইগুলো বেসিক জিনিস। তো এক্ষেত্রে দেখো একটা যে এই টাইপের জিনিসকে সলভ করতে গেলে প্রথম কি করবো না, এই যে ট্রেন 1 যেটা আমি ধরলাম এটা ট্রেন 1 আর এটা হচ্ছে ট্রেন 2, ওকে। তাহলে ট্রেন 1 এর কত সময় লাগছে বলো তো, ট্রেন 1 এর সময় লাগছে 8 4 12 4 ঘন্টা 4 আওয়ার্স, আর ট্রেন 2 এর সময় কত লাগছে 3 আওয়ার্স। টাইমটা বের করে নিলাম, ট্রেন 1 সকাল 8টায় যাচ্ছে পৌঁছাচ্ছে 12টায়, আর ট্রেন 2 সকাল 9টায় যাচ্ছে পৌঁছাচ্ছে 12টায়, মানে এর 4 ঘন্টা লাগছে, এর 3 ঘন্টা। তাহলে এদের এলসিএমটা কত, এদের এলসিএম 3 আর 4 এলসিএম কত হয় 4 3 12 হয়। কারণ ধরে নিলাম হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 12 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স টিডি, টিডিটা ধরে নিলাম 12 কিলোমিটার। তাহলে টিডি যদি 12 কিলোমিটার হয় তাহলে ট্রেন 1 এর স্পিড কত হবে, এই 12 কিলোমিটার যেতে তার কত সময় লাগে 4 ঘন্টা লাগছে, তাহলে স্পিড কত হবে 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ট্রেন 1 এর স্পিড। ট্রেন 2 এর স্পিড কত হবে, এর 3 ঘন্টা সময় লাগছে, তার মানে ট্রেন 2 এর স্পিড হবে 4 কিলোমিটার পার আওয়ার। এতটা বোঝা গেল। আমি ট্রেন 1 এর কত সময় লাগছে বের করলাম, ট্রেন 2 এর কত সময় লাগছে বের করলাম, ওই যে সময়টা পেয়েছি এই দুটোকে এলসিএম করব এবং ওই এলসিএমটা ধরে নিচ্ছি আমি টোটাল ডিস্টেন্সটা হাওড়া টু বর্ধমান। তাহলে এই ডিস্টেন্স আমি যদি 12 কিলোমিটার হয় তাহলে ট্রেন 1 এর স্পিড কত হবে, 4 ঘন্টা সময় লাগছে কত কিলোমিটার যেতে 12 কিলোমিটার, স্পিড কত হবে 12/4 3 কিলোমিটার পার আওয়ার। এর 12 কিলোমিটার যেতে সময় কত লাগছে 3 ঘন্টা, তাহলে এর স্পিড কত হবে 4 কিলোমিটার পার আওয়ার। তো এবার একটা জিনিস দেখো, এর ছেড়েছে সকাল 8টায়, এর ছেড়েছে সকাল 9টায়, তাহলে একে আমি 1 ঘন্টা আগে দিয়ে দেই, তাহলে ওই 1 ঘন্টা আগে ছাড়ছে, তাহলে 1 ঘন্টা আগে যদি ছাড়ে এই 1 ঘন্টা আগে মনে করো এই জায়গাটা পৌঁছেছি, তাহলে এই 1 ঘন্টার স্পিড কত যাবে, এর স্পিড কত 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 1 ঘন্টায় অলরেডি 3 কিলোমিটার চলে গেছে, কিন্তু বোঝা গেল। তাহলে বাকি কত থাকলো, এই যে ডিস্টেন্সটা এখান থেকে এইটা, এই ডিস্টেন্সটা বাকি, এটা বাকি কত, টোটাল ডিস্টেন্স আমি 12 কিলোমিটার ধরে নিয়েছি। তাহলে অলরেডি সে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, এই টাইমটা হচ্ছে এখানে 9টা পর্যন্ত, এই 9টা পর্যন্ত সে প্রথম যে ট্রেনটা ট্রেন 1 যেটা সে তো 8টায় ছেড়েছিল, তাহলে ও 1 ঘন্টায় কিন্তু 3 কিলোমিটার চলে গেছে। তার বাকি যে থাকলো 9 কিলোমিটার, এই 9 কিলোমিটার রাস্তা, হ্যাঁ 9 কিলোমিটার, এই বাকি ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, ওকে। এটা হচ্ছে সে 1 ঘন্টায় কিন্তু ডিস্টেন্সটা কভার করে দিয়েছে 3 কিলোমিটার। তাহলে বাকি ডিস্টেন্স কত থাকলো 9 কিলোমিটার। এবারে আমাদেরকে কি করতে হবে না, এখান থেকে এ ছেড়েছে ট্রেন 1 সকাল 9টায়, এখান থেকে এও ছেড়েছে ট্রেন 2 সকাল 9টায়, এ পৌঁছেছে দুপুর 12টায়, এ পৌঁছাবে দুপুর 12টায় পৌঁছাবে। যাই হোক
এবারে এই এখান থেকে ছেড়ে ট্রেন ওয়ানটা ধরো কোথাও একটা পয়েন্টে ওরা একে অপরের সাথে মিট করছে, ধরো এই পয়েন্টে আমি মিট করছি, এই মিটিং পয়েন্ট বা মিটিং টাইম যেটা বলতে পারো এমটি, এই মিটিং টাইমটা কি করে বের হবে না, মিটিং টাইমটা বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। টোটাল ডিস্টেন্স কত, 9 কিলোমিটার, বাকি আছে যে ডিস্টেন্সটা এই যে এখান থেকে 9 কিলোমিটার। আর যেহেতু ট্রেন দুটোকে দেখো একই মুখে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে এ এদিকে যাচ্ছে, তাহলে এদের স্পিডটা কি হবে, যদি একই মুখোমুখি হয় তাদের স্পিডটা যোগ হয়ে যাবে। তাহলে স্পিড কত, এর 3 কিলোমিটার পার আওয়ার, এর 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3 + 4, তাহলে কত হচ্ছে 9/7। এটা হচ্ছে আমাদের কি মিটিং টাইম 9/7। ওকে, তাহলে টোটাল টাইম কত লাগবে বলো তো, অলরেডি 1 ঘন্টা এখানে কিন্তু চলে গেছে, 1 ঘন্টা গেছে প্লাস এটা একটা এত ঘন্টা লাগছে, এটা আওয়ার বেরাবে, ঠিক আছে, এত আওয়ার, তার মানে এটা 1/2/7 ঘন্টা কোথা থেকে লাগছে, এখানের পর থেকে। এবার টাইমটা কি করে বের করতে হবে একটু বলে দিচ্ছি, একটু বুঝতে হবে আমাকে, একটু লিখে নিবে, ঠিক আছে। ওকে, তাহলে তাদের মিটিং টাইমটা কি পেলাম না, মিটিং টাইমটা পেলাম 1/2/7, এটা কোথা থেকে, সকাল 9টার পর থেকে, 9টার পর থেকে 1/2/7 ঘন্টা পর তার কিন্তু দেখা হয়েছে। তাহলে সকাল 9টা প্লাস এটা টোটাল টাইমটা, তাহলে সকাল 9টায় ট্রেন দুটো ছাড়া হয়েছে প্লাস ওদের যে সময়টা লেগেছে সেটা হচ্ছে 1/2/7 ঘন্টা। তাহলে 9টা প্লাস একটা মানে সকাল 10টা হয়ে গেল প্লাস 2/7 ঘন্টা, এই 2/7 ঘন্টাকে মিনিটে নিয়ে যাব, তাহলে 2/7 × 60 মিনিটে কনভার্ট করলাম, তার মানে 120/60 মিনিট, 7 × 7 50, 7 × 7 49, 17 × 1 = 7 মিনিট। তাহলে এটা হচ্ছে 10 AM প্লাস 17 × 1 = 7 মিনিট। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সকাল 10টা 17 × 1 = 7 মিনিট, অপশন সি হবে অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা। তাহলে যেহেতু কোশ্চেনটা ভুল আছে তাও আমি ইংলিশ টার্মটা ধরে একটু বলে দিলাম, তো আশা করি এটা সবার নাম্বার পাওয়া উচিত, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কটা কিছু নয়, আরেকবার আমি একটু বলে দিই নেক্সট যাওয়ার আগে। তাহলে কি করলাম না, একটা ট্রেন হচ্ছে ট্রেন 1, সে হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে, সকাল 8টার সময় ছেড়েছে। অপর একটি ট্রেন ট্রেন 2 সে বর্ধমান থেকে হাওড়া এসছে, সকাল 9টায় ছেড়েছে। এবারে এই 8টায় ছেড়ে পৌঁছাচ্ছে কটায়, 12টায়, এই 9টায় ছেড়ে পৌঁছাচ্ছে কটায়, 12টায়, মানে এর স্পিড বেশি আছে, টাইম কম লাগছে, মানে কি স্পিড বেশি। তার মানে এ 8টা থেকে 12টায় যেতে কত সময় লাগে, 4 ঘন্টা, এর 9টা থেকে 12টায় আসতে সময় লাগছে 3 ঘন্টা। তাহলে এই দুটোর এলসিএম আমি ধরে নিচ্ছি কত, 12। তাই 12টা ধরে নিচ্ছি যে হাওড়া থেকে বর্ধমানের দূরত্বই হচ্ছে 12 কিলোমিটার। তাহলে এই দূরত্ব যেতে এর যদি 4 ঘন্টা সময় লাগে, স্পিড কত হবে, 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। আর এর স্পিড কত হবে, 4 কিলোমিটার পার আওয়ার। আমি একটু আগেই বলেছিলাম যে টাইম কম লাগছে মানে স্পিড বেশি, দেখো এর 3 লাগছে, এর 4 লাগছে, স্পিড বেশি আছে। ওকে, এবারে মজার কথা হচ্ছে এ তো ছেড়েছে সকাল 9টায়, এ ছেড়েছে সকাল 8টায়, তার মানে এ ছাড়া আগে পর্যন্ত এ কিন্তু 1 ঘন্টা চলে এসেছে। তাহলে 1 ঘন্টা কত আসবে, 3 কিলোমিটার, যেহেতু স্পিড 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে অলরেডি 3 কিলোমিটার সে চলে এসেছে। তাহলে বাকি কিলোমিটার কত থাকলো না, 12 - 9, যে টোটালটা 12 বলেছিলাম, তাহলে 12 - 9 মানে 9 কিলোমিটার। এবার হচ্ছে এটা সকাল 9টা পর্যন্ত এখানে পৌঁছে গেল, 3 কিলোমিটার চলে এসেছে। এবার সকাল 9টার পর থেকে দুটো ট্রেন একসাথে একে অপরের দিকে আসছে, আসার পর তাহলে তারা কোথাও একটা মিটিং করবে, মিলিত হবে। ওই মিলিত স্থানটা বের করা মানে টাইমটা বের করার জায়গা কি, টাইমটা বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিডটা দুটো যোগ হয়ে যাবে, কারণ কি, কারণ দুটো ট্রেন একই দিকে আসছে। তাহলে 9/7 মানে 1/2/7 ঘন্টা। এবার 1/2/7 ঘন্টাকে আমি কনভার্ট করলাম 17 × 1 = 7 মিনিট। আর এই যে 1 ঘন্টা যেটা ছিল সেটা সকাল 9টার পর থেকে শুরু হচ্ছে, তাহলে 9 + 1 মানে সকাল 10টা হয়ে গেছে। আর 17 × 2 = 7 মিনিট, মানে সকাল 10টা 17 × 2 = 7 মিনিট। ওকে, চলো 57/14, সরি 58/14।
কি বলেছে না বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেমি হয়। ধরো একটা বছরের শুরুতে একটা বালকের উচ্চতা যা ছিল বছরের শেষে তার উচ্চতা হচ্ছে বেড়ে কত হয়ে গেছে 133 সেন্টিমিটার হয়ে গেছে। যদি বছরে তার উচ্চতা 6.4% বৃদ্ধি পায়, এই 6.4% তার কিন্তু প্রত্যেক বছরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল, তাহলে এখান থেকে আসল গন্ডগোল কিন্তু এর মধ্যেই আছে। তাহলে এটাকে একটু কি কাজ করা যায় দেখা যাক। দেখো 6.4 মানে কি 64/10%। এবারে পার্সেন্টেজ তুলা মানে কি হবে, পার্সেন্টেজ তুলা মানে নিচে 10 ছিল আরো 100 আসবে মানে 1000 হয়ে যাবে। তাহলে একটু কাটাকাটি করি, কাটাকাটি মানে দেখো 8 8 64 আর 125 1000, তার মানে আমি কি পাচ্ছি 8/125। 6.5% কি তার উচ্চতাটা বেড়েছে। তার মানে কি আমরা ঘুরে বলতে পারি যদি কোনো একটা ব্যক্তির উচ্চতা 128 বছরের শুরুতে থাকে তাহলে তার বাড়বে কত 8 বাড়বে। এটার মানে এটাই বলা যায়, ঠিক আছে, যে ওই ব্যক্তির প্রথমে উচ্চতা ছিল 125 সেন্টিমিটার, বছরের শেষে তার কত বেড়েছে 8 বেড়েছে। তার মানে আমরা বুঝতেই পারছি দেখো 125 যদি থাকে কারো উচ্চতা তার 8 বাড়া মানে 133 হয়। দেখো কিন্তু মিলে গেছে, এখানে উচ্চতা কত বলেছিল বছরের শেষে 133 মিলে গেছে। যদি মিলে যায় তার মানে তার বছরের শুরুতে কত ছিল উচ্চতা 125। এটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট এবং লাস্ট ম্যাথ এই পার্ট 1 এর, ডে 1 সেশন 2 পার্ট 1 এর এটাই লাস্ট ম্যাথ। এরপরে যে বাকি 15টা ম্যাথ থাকবে সেটা আমি কি করব পার্ট 2 এর মধ্যে নিয়ে আসবো। তাহলে এটাই হচ্ছে আজকের লাস্ট ম্যাথ, 15টা হয়ে গেল, ঠিক আছে। তো কি বলেছে দেখো, বলেছে গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8000 কপি বিক্রি হয়। আগের যে সপ্তাহ গেল ওই সপ্তাহে পুরো একটা ম্যাগাজিনের টোটাল 8000 কপি বিক্রি হয়ে গেছে। এই সপ্তাহে মানে এখন যে কারেন্ট সপ্তাহ চলছে এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হবে। এটা সব থেকে সোজা অঙ্ক। 8000 ছিল তার 7% কত হয় 8 7 56 560। এই সপ্তাহে 560টা ম্যাগাজিন বেশি বিক্রি হয়েছে কার তুলনায় আগের সপ্তাহের তুলনায়। আগের সপ্তাহে কত হয়েছিল 8000 হয়েছিল, তাহলে টোটাল কত বিক্রি হয়েছে এই সপ্তাহে 8560। এতটা ম্যাগাজিন বিক্রি হয়েছে, তাই তো? হ্যাঁ, এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়েছে এটাই অ্যান্সার। 8000 আগের সপ্তাহে বিক্রি হয়েছে, এই সপ্তাহে 560 বেশি বিক্রি হয়েছে, তাহলে টোটাল 8560 কপি ম্যাগাজিন এই সপ্তাহে বিক্রি হয়েছে। তাহলে বোঝা গেল অঙ্কগুলো কতটাই সোজা ছিল, ঠিক আছে। একটা দুটো অঙ্ক একটু প্রবলেম ছিল, আর একটা বললাম যে অঙ্কটা এর ঠিক আগের অঙ্কটা যেটা ট্রেনের অঙ্কটা করলাম ওইটা কোশ্চেন ভুল আছে, যেহেতু বাংলা আর ইংলিশ মিলে দুটো একটু আলাদা ডেটা হয়ে যাচ্ছে। তো ওইটা আশা করা যায় নাম্বার সবাই পাবে। তো চলো আজকে এই পর্যন্ত থাক, পরে আবার দেখা হবে পার্ট 2 এর সাথে, ঠিক আছে। ওকে, বাই। Yeah.